অন্তর্বর্তী সরকারের বৈধতা বিবেচনা করবে নির্বাচিত সরকার, বলছে বিএনপি। সরকার বিচার এগিয়ে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সার্চ কমিশন করার পরামর্শ জাতিসংঘ গুম কমিটির। 1 মাসের মধ্যে আইন এবং কমিশন করবে সরকার। শেখ হাসিনা ও কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের। হাজির না হলে অনুপস্থিতিতেই হবে বিচার। ব্রিটিশ নয় বাংলাদেশি পরিচয় টিউলিপের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। বসুন্ধরা চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ জব্দের চিঠি। দেশে হঠাৎ বাড়ছে করোনা সংক্রমণ, তবে এখনই আতঙ্কে কিছু নেই, বিশেষজ্ঞরা বলছেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চলছে। ইরানের আকাশ নিয়ন্ত্রণের দাবি আইডিএফ-এর। 1/3 লঞ্চার ধ্বংস। এবং শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্ট কাল গলে সকাল 10:30টায় শুরু খেলা। বৃষ্টির সংখ্যা এবং স্পিন উইকেটে কঠিন লড়াইয়ের অপেক্ষা। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। অন্তর্বর্তী সরকারের বৈধতা পরবর্তী নির্বাচিত সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মতে সংস্কার এবং বিচার কাজের অগ্রগতির জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় যথেষ্ট দীর্ঘ। দেশের মানুষ দ্রুততম সময়ে গণতন্ত্রে ফিরতে চায় বলেও দাবি তার। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। তখন আপনি যা খুশি করতে পারেন। বক্তারা বলেন, লন্ডনের ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকে যে বরফ গলতে শুরু করেছে তার ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে। 9-10 মাসে সংস্কার বলেন, বিচার বলেন, সনদ বলেন, কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এই গভর্নমেন্ট কিচ্ছু করতে পারেনি। পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং। আগামী 4 মাস 5 মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন? লেটস হোপ ফর দ্যাট। কিন্তু যদি না পারি, তবু আমরা যদ্দূর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম থিং হচ্ছে একটা ফেয়ার ইলেকশন অ্যাকসেপ্টেবল টু অল, এইটা করতে হবে। অন্তর্বর্তী সরকারের বৈধতা পরবর্তী নির্বাচিত সরকার বিবেচনা করবে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে ইসির সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শও দেন তিনি। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। এর আগে সোমবার বেলা 11টার দিকে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করলে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচার আওতায় আনার বিষয় আছে। বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনও তো আরও দীর্ঘ 6-7 মাস সময় আছে সম্ভব। আর যারা তারপরেও আসবে না, তারপরে তো পরবর্তী সরকার আসলে তাদেরকে বিচারের আওতায় তো আগামী সরকারকে অনেককে আনতে হতে পারে, তাই না? আর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক। পরে বৈঠকের আলোচনার বিষয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবই। কাজে তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস নিয়ে আলোচনায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 1 মাসের মধ্যে গুম সম্পর্কিত আইন প্রণয়ন এবং স্থায়ী কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। এর আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সার্চ কমিশন গঠনের পরামর্শ দেয় প্রতিনিধি দল।
এক যুগ পর প্রথমবার বাংলাদেশ সফরের সুযোগ পেয়েছে কমিটি। তৌফিক মাহমুদ মুন্নার একটি রিপোর্ট। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি। রোববার ঢাকায় পৌঁছায় 2 সদস্যের প্রতিনিধি দল। প্রায় এক যুগ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে বাংলাদেশে আসার চেষ্টা করছিল এই সংস্থাটি। সোমবার সকালে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি হচ্ছে গুমের তদন্ত বিচার করা। এজন্য আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আশা করি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তিনি জানান, বাংলাদেশে কিছু কার্যক্রমের প্রশংসা করেছে প্রতিনিধি দল। আইন প্রণয়ন ও গুম বিষয়ক কমিশন গঠনকে স্বাগত জানিয়েছেন তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কমিশন অন সার্চ করার পরামর্শ দিয়েছে প্রতিনিধি দল। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও মিলেছে। গেল 4 জুন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বিগত আওয়ামী লীগের 15 বছর শাসনামলে গুমের 1837টি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে গুম কমিশন। এর মধ্যে 1417 জন জীবিত ফিরেছেন, আর এখনো নিখোঁজ রয়েছেন 345 জন। সহযোগিতা ওনারা প্রদান করবেন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানান, নির্ধারিত সময়ে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে শুরু হবে বিচার কার্যক্রম। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল আজ। সেই হিসেবে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বাকি 2 আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের হাজির করতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এই আদেশটি 2টো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেটার বিচার হতে হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দের পর যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলের সম্পদ জব্দে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এমন তথ্য জানিয়েছে দুদক চেয়ারম্যান। বলেন, যুক্তরাজ্য আদালতের অনুমতি মিললে পাচার হওয়া সম্পদ দেশে ফেরানো সম্ভব। ব্রিটিশ এমপি হিসেবে নয়, বাংলাদেশি নাগরিকত্বের আড়ালে টিউলিপ সিদ্দিকের একাধিক দুর্নীতির প্রমাণ মিলেছে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন ফজলে আদিত্য। পতিত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 600 বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এরই মধ্যে যুক্তরাজ্যে রয়েছে 343টি বাড়ি, যার বাজার মূল্য 1025 কোটি টাকা। এছাড়া ব্যাংক হিসেবে 35 কোটি টাকা পেয়েছে দুদক। ক্ষমতা পরিবর্তনের পর এসব সম্পদ জব্দে আদালতে আবেদন করে সংস্থাটি। সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এসব সম্পদ জব্দ করে। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন,
পাচার করা অর্থে যুক্তরাজ্যে সম্পদ গড়েছেন জাবেদের ভাই রনি এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 সন্তান। তাদের সম্পদ জব্দেও চিঠি দিয়েছে দুদক। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসিএর সহায়তায় আমরা জব্দ করতে পেরেছি। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ইস্যুতেও কথা বলেন তিনি। জানান বাংলাদেশি পরিচয়ের আড়ালে মৎস্য খামার টেক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ নানা দুর্নীতির প্রমাণ মিলেছে। তার দায় এড়াতে বারবার নিজের ব্রিটিশ নাগরিকত্ব ব্যবহার করেছেন টিউলিপ। রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে 1 বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল। এদিকে যুক্তরাজ্যের বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানগুলি হচ্ছে ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক থেকে আনুমানিক 2000 কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আইনি প্রক্রিয়া ছাড়া সমঝোতার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই বলেও জানান দুদক চেয়ারম্যান। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আসন্ন নির্বাচনে অনৈতিক সুবিধা নিতেই সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার দুপুরে ডিএসসিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি আরো বলেন, আন্দোলনে এতদিন গড়ালেও সরকারের তরফ থেকে কোনো সাড়া নেই, যা অত্যন্ত দুঃখজনক। এ সময় আন্দোলন ঠিক রেখে নাগরিক দুর্ভোগ কমাতে জরুরি সেবা চলমান রাখার তাগিদ দেন তিনি। কর্মকর্তাদের মশক নিধনে কাজ করার দিক নির্দেশনা দিয়েছেন বলেও জানান ইশরাক হোসেন। এ সময় চলমান সংকট নিরসনে দ্রুত শপথের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যে আমার এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল। রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপি প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না, এখানে তারা তাদের পছন্দ সেই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটি তাদের উদ্দেশ্য ছিল। চলতি মাসের প্রথম 15 দিনেই কোভিড-19 আক্রান্ত হয়েছেন 130 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 4 জনের। এমন আক্রান্ত বা মৃত্যুর ঘটনা ঘটেনি গেল কয়েক মাসে। এজন্য প্রতিবেশী ভারতে আক্রান্তের হার বৃদ্ধিকে বড় কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। কোভিড-19 এর ওমিক্রন ধরনটি নতুন করে মিউটেশন করায় দ্রুত বাড়ছে সংক্রমণ। তবে তাতে আতঙ্কের কিছু নেই বলে জানান বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ। ফাঁকা কোভিড ডেডিকেটেড হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। চলতি মাসের প্রথম 15 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত 130 জন। এর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে, যাদের 2 জনের বয়স 80 বছরের বেশি। গেল কয়েক মাসের পরিসংখ্যানে করোনা আক্রান্তের কোনো তথ্য না থাকলেও হঠাৎ করে বাড়ছে সংক্রমণ। এর পেছনে প্রতিবেশী দেশে করোনা পরিস্থিতির অবনতিকে দুষছেন বিশেষজ্ঞরা। এত ছোঁয়াচে দ্রুত ছড়ায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু প্রচুর করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। আমি আজকে পর্যন্ত যদ্দূর খবর জানি মনে হয় 7000 ছাড়াই গেছে। ওদের অনেক রাজ্যে হচ্ছে এবং বেশ কয়েকজন মারাও গেছে। যেহেতু পার্শ্ববর্তী দেশ, সুতরাং ওই দেশ থেকে আসতে আমাদের দেশে আসতে তো সময় লাগবে না। সুতরাং এটা তো একটা ছোঁয়াচে রোগ, ঝুঁকি তো রয়েই গেছে আর কি। মূলত আমাদের দেশে এটা রিসেন্টলি যে ছড়াইছে, এটা আমার ধারণা যে বাইরে থেকে আসছে, ইন্ডিয়া থেকে। কোভিড-19 এর ওমিক্রন ধরনটিতে নতুন করে মিউটেশন ঘটায় দ্রুত বাড়ছে সংক্রমণ। তবে তা এখনও জনস্বাস্থ্যের জন্য হুমকি নয় বলে মনে করছেন ভাইরোলজিস্টরা। জীবাণুগুলো এগুলি কিন্তু সাধারণভাবেই জনগণকে কিন্তু বা জনসাধারণকে আক্রমণ করে। তার সাথে সেই লিস্টে একটা নতুন বলা যেতে পারে জীবাণু যুক্ত হয়েছে কোভিড-19। সুতরাং এটা আমাদের সাথে হয়তো বা আরও অনেক বছর পর্যন্ত এইভাবে আমাদের একটা নির্দিষ্ট সময়ে তার চেহারা পরিবর্তন হবে, কোভিডের চেহারা পরিবর্তন হবে, কিছু লোককে সংক্রমণ করবে এবং কিছু দুর্বল যারা স্বাস্থ্য যাদের দুর্বলতা আছে তারা কিছু কিছু মৃত্যুবরণ করবে। এরকমই হয়তো বা আমাদের জীবনের সাথে হয়তো বা অঙ্গানুগণিকভাবে জড়িত হয়ে যাচ্ছে। এখনো স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একেবারেই টিপিক্যালি সে ধরনের লক্ষণ নিয়ে আসছে না। কেউ হয়তো ডায়রিয়া নিয়ে আসছে, কেউ ডায়রিয়া ছাড়াও অন্য অন্য ভমিটিং, মাথা ব্যথা বা
অত ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে জ্বর খুব বেশি থাকে না, খুব বেশি অ্যালার্মিং কিছু না, এবং সেই ক্ষেত্রে তবে প্রতিরোধ এর জন্য যে ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা অবশ্যই করতে হবে। কোভিড-19 ও ডেঙ্গুর উপসর্গ প্রায় কাছাকাছি হওয়ায় কিছুটা জটিলতা তৈরি হচ্ছে। তাই জ্বর, কাশি বা গায়ে ব্যথা দেখা দিলে একই সঙ্গে দুটি পরীক্ষার পরামর্শ দিয়েছেন তারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। ঈদ যাত্রার 15 দিনে সড়ক, রেল এবং নৌপথে 415টি দুর্ঘটনা ঘটেছে, যার 379টি সড়কে। এসব দুর্ঘটনায় সড়কে 390 জন সহ মোট প্রাণহানি ঘটেছে 427 জনের, আর আহত হন 1194 জন। যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন NI নাহিদ। ঈদ বা যে কোনো উৎসবে সড়ক মহাসড়কে বেড়ে যায় যানবাহনের চাপ, বাড়ে দুর্ঘটনা। ব্যতিক্রম হয়নি এবারের ঈদুল আজহাতেও। এবার ঈদযাত্রায় 15 দিনে সড়ক, রেল ও নৌপথে 415টি দুর্ঘটনা ঘটেছে, যার 379টি সড়কে। এসব দুর্ঘটনায় সড়কে 390 জন সহ মোট প্রাণহানি ঘটেছে 427 জনের, আর আহত হয় 1194 জন। যাত্রী কল্যাণ সমিতির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, এবার বিগত ঈদুল আজহার তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে 22.65%। 2024 সালের ঈদুল আজহায় 309টি সড়ক দুর্ঘটনায় 336 জন নিহত, 762 জন আহত হয়েছিল। বিগত ঈদুল আজহার সাথে তুলনা করলে সড়কে দুর্ঘটনা 22.65%, প্রাণহানি 16.07%, আহত 55.11% বেড়েছে। সড়কে দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। দুর্ঘটনা বৃদ্ধির জন্য একসঙ্গে ছুটি হওয়া মহাসড়কে মোটরসাইকেল, অটোরিকশার অবাধ চলাচল সহ 9টি কারণ তুলে ধরে সংগঠনটি। সড়ক মহাসড়কে রোড সাইন ও রোড মার্কিং, সড়ক বাতি না থাকায় এবং হঠাৎ ফিডার রোড থেকে ছোট যানবাহন উঠে আসায় এসব দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত রিকশা আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ সহ 12টি সুপারিশ তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। অজপাড়াগাঁয়ে বেড়ে ওঠা ছোট্ট আসির উদ্দিনের ইউটিউব দেখে বিমান এবং ড্রোন নির্মাণে মুগ্ধ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম পুইছড়িতে আসিদের বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। আসিরউদ্দিন জানান, এরই মধ্যে সে 7টি ড্রোন তৈরি করে সফলভাবে আকাশে উড়িয়েছে। এই বিষয়ে সরকারি এবং বেসরকারি সহযোগিতাও আবেদন করেন তিনি। এখন সেই ড্রোন কিন্তু আমরা বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, রাষ্ট্র পরিচালনা করে, তো সারা দেশে এই ধরনের উদ্ভাবনী অনেক ধরনের দক্ষতা আছে, যারা অনেক কিছু আবিষ্কার করতে পারে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে তাদের প্রতিভার বিকাশ হচ্ছে না। সেটি রাষ্ট্র তখন বৃহত্তম উদ্যোগ, এটি একটি দল দিয়ে তো করা সম্ভব না, এটা রাষ্ট্রের সহযোগিতা লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন কমিশন এবং তাফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকজন শিক্ষার্থী। রোববার থেকে বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিট ছিল বিশ্ববিদ্যালয় সহ দেশের সব ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা, যার প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। তবে 10 মাসে বারবার আশ্বাস দিলেও তা কার্যকর করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচন বন্ধ করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা। ছাত্রলীগের সাথে নেক্সাস করে যেভাবে করে দমন পীড়ন চালিয়েছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই রকম পরিবেশ আর বিশ্ববিদ্যালয়ে কখনো ফিরে না আসুক। এজন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন, কিন্তু
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খালি ওই লোকাল গাড়ির মতো মানে ঠেলতে হচ্ছে, ঠেলে ঠেলে একটা করে স্টেজ পার করাতে হচ্ছে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন তারা দেয় না। 69-এ গণ অভ্যুত্থানই নয় 24-এর অভ্যুত্থানেও মোস্তফা মহসিন মিন্টু ছিলেন সামনের সারির সৈনিক। মুক্তিযুদ্ধের সংগঠক 80 বছর বয়সী বর্ষিয়ান এ নেতা গেল রোববার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি গভীর শ্রদ্ধা জানায় রাজনৈতিক সহযোদ্ধা সহ বিভিন্ন দলের নেতারা। তাকে দেয়া হয় গার্ড অফ অনার। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। 69-এর গণ অভ্যুত্থান থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধ, সবশেষ 24-এর গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান। সবশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অনন্য। বার্ধক্যজনিত নানা রোগে রোববার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোস্তফা মহসিন মন্টু। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। সেখানে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ। প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর শূন্যস্থান পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করে শ্রদ্ধা জানান গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। উনি তো সারা জীবন যেভাবে কাজ করে গেছেন, ওনার একজন সাবস্টিটিউট আমরা তো তৈরি করতে আমাদের জীবনে হবে না। শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নীতি এবং নৈতিকতার সঙ্গে আপোষ করেননি মোস্তফা মহসিন মন্টু। যারা মোস্তফা মহসিন মন্টু আমাদের কাছে অত্যন্ত অনুসরণীয় ব্যক্তিত্ব, একজন বরেণ্য রাজনীতিক। তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। আর রাজনীতিতে তার ভূমিকা স্মরণ করেন বিভিন্ন দলের নেতারা। স্বৈরাচারী পাকিস্তানি সরকারের যে বিশ্ববিদ্যালয়ের উপর দখলদারিত্ব কায়েম, তার বিরুদ্ধে যে ছাত্রদের একটা লড়াই, সেই লড়াইয়ে যে কয়েকজন গুরুত্বপূর্ণ সংগঠক খুব অগ্রণী ভূমিকা রেখেছেন, মোস্তফা মহসিন মন্টু তাদের মধ্যে অন্যতম। মোস্তফা মহসিন মন্টু একটা ইতিহাসের চিহ্ন এবং অংশ। বাংলাদেশ দীর্ঘদিন মন্টু ভাইকে স্মরণে রাখবে। পিতার আদর্শকে ধারণ করেই সামনের পথ পাড়ি দিতে চান তার সন্তানরা। আমরা মনে হয় সবাই হারিয়েছি। আমি শুধু হারিয়েছি এরকম না, আমরা মনে হয় দেশের সবাই ওনাকে হারিয়ে অনেক বড় একটা লস হয়েছে। আমি চাই সব দেশবাসীর কাছে বলছি আমার বাবার জন্য দোয়া করবেন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।